বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল, তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো তো ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলরা কি করবে? আপনাদেরকে অনুসরণ করতে হবে কোনো একটা জায়গা থেকে। অবশ্য একটা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বানায়, ওইটাও তো বলতে হবে। বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আমাদের কাছে এটি খবর আছে এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ, তিনি তাকে আসলে মেয়র পদে তিনি এখন আসীন আছেন। মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নিবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। জি, আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন, কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো কাজল ভাই প্লিজ একটা আমি বলতে ভুলে গেছিলাম। কাজল ভাই, বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ, আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন, এমনকি সংরক্ষিত ওইটাও নিয়েছেন। আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো, আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন। না দেখুন, এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল, একটা কথা খেয়াল করতে হবে দেখুন, একটা রাজনৈতিক দলের যে কৌশল, রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না। কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে। বিএনপি যে সময় মনে করেছে, বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দুমাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি, তখন সমস্ত দলের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? করেছে। সেগুলো হচ্ছে সরকার। এবং ইলেকশন খারাপ হয়েছে, আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে, তারপর বিএনপি কে পার্লামেন্টে গিয়ে বসে পড়ছে। আমি আপনাকে বলছি, এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই, এই কৌশলটা আসলে কিসের লক্ষ্য, তাই না? আমি সরি টু সে খালেদ সাহেব, সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি। আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন, আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলবো তখন জনগণের ম্যান্ডেট কার দিকে সেটা নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বিএনপি হারলে নির্বাচন সুষ্ঠু হয় না তো? বিএনপি হারলে না খালেদ, আপনি খেয়াল করতে, খালেদ, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001 নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 1/11 পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগতভাবে, সাংবিধানিকভাবে। আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এগুলো ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল, তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলরা কি করবে? আপনাদেরকে অনুসরণ করতে হবে কোনো একটা জায়গা থেকে। না খালেদ, আপনি খেয়াল করে দেখেন, আপনি মনে হয় মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন। দেখুন মূল ইস্যুটা কোথায়। মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন,
তৎকালীন জামাত আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, রাইট, তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে। সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল, যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খায়রুল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে, তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে। না, আপনি আর আগে থেকে ধরেন মূল সমস্যাটা আগের থেকে। বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বানায়, ওইটাও তো বলতে হবে। দুইটা তিনটা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি কিছু মনে না করেন, বর্তমানে সংবিধানে আমাদের অনুচ্ছেদ 58 আপনি পাবেন না, পাবেন না। আপনি দেখবেন 58 অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে বিশিষ্ট জন, তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ। সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল। আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল, কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া। আচ্ছা, আপনি বলেন তো, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে, একজনকে সুবিধা দেওয়ার জন্য। বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে, তো আওয়ামী লীগটা এত বছর ক্ষমতা ছিল, সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে, কেন তারা আবার বয়স বিচারপতি কেন কমালো না? আমার একটা জবাব দিতে দেন। ওয়ান ওয়ে অফ ন্যারেটিভ দিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি আপনার জবাবটা দেই, আমি আবার আপনার কাছে আসবো, জবাবটা দিয়ে আসি। সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে। বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ আমি বলি, তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে, ওই দিন করা হয়েছে তাই করে। তাই যদি হয়ে থাকে, বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পর দিন করা হয়েছে বিচারপতি বয়স। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি, তাই হতো। এটা যদি এতই যদি খারাপ বিধান হতো, আওয়ামী লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকবে। কাউন্টার আর্গুমেন্ট তো সেটাই, 66 বছর বয়স তো আমরা সবাই চাই, 66 বছর বয়স তো লাগবে, 65 থেকে 66। কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পর দিন হবে না তো এটা। আপনি একটা কোইন্সিডেন্স কে, দিস ইজ নট কোইন্সিডেন্স, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস, দিস ইজ নট কোইন্সিডেন্স। আমি আপনাকে বলি খালেদ, যে কোনো ভাবেই হোক না কেন, কোনো একটা সংবিধানের জন্য, কোনো একটা মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট, আমি জাস্টিফাই করছি না। ঠিক আছে, আমার মনে হয় ব্যারিস্টার রুল কাজল আপনার বক্তব্য পরিষ্কার। কোন একটা ইনসিডেন্টকে, কোইন্সিডেন্সকে আপনার একটা দলের, রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে প্রচারের যন্ত্র করার কোনো সমিতি। আমার মনে হয় ব্যারিস্টার কাজল আপনাকে অনেক ধন্যবাদ।